Ladies and gentlemen, welcome to another episode of Make Calcutta Relevant Again, the podcast. আজকে আমরা বাংলায় কথা বলবো শুরু থেকে শেষ, এবং আজকের এই খুব স্পেশাল এপিসোডটায় নিয়ে এসেছি তিনটে প্রজন্মের থেকে ব্যবসায়ীদেরকে। এবং ব্যবসাটা কিসে? ব্যবসাটা হচ্ছে গহনার। এই গহনার ব্যবসায় প্রথম আসবো আমরা, সবাই যাকে মামিমা বলে ডাকে, মানিমা বলে ডাকে। তোমার কাছে আসবো প্রশ্ন নিয়ে অনেক, কিভাবে বেঙ্গল জুয়েলারি তৈরি হয়েছে, বেঙ্গল জুয়েলারি আজকে কোথায় দাঁড়িয়ে আছে, এবং আগামী দিনে বেঙ্গল জুয়েলারি কোথায় যেতে পারে সেটা নিয়ে আসবো শুভদার কাছে। শুভদার সাথে আলাপ পরিচয় অনেক দিনের এবং একদম পরিবারের একজন লোক। এবং তারপরে আসবো তৃতীয় প্রজন্ম শ্রদ্ধার কাছে, যে 2 বছর আগে শুধু গহনার এই ব্যবসায় যোগদান করেছে এই পরিবারকে। তাই জন্য আর বিলম্ব না করে আমরা শুরু করব আজকের পডকাস্ট মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেন। সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। তাহলে তোমাকে দিয়ে শুরু করি। আগে বলি যে তোমার শাড়িটা তো খুব সুন্দর লাগছে। এই শাড়িটার স্পেশালিটিটা বলো তো। এটা কি এখানে কতগুলো ফুল দেখছি, এগুলো কি হাতে বোনা শাড়িটা? না, এটা মেশিনেই বোনা। আচ্ছা, কিন্তু আমার পছন্দের শাড়ি। তুমি আজকে পছন্দের লোকের সাথে কথা বলতে এসছো পছন্দের শাড়ি পরে? আমি জানতাম না যে তুমি আমার পছন্দের লোক হবে এখন, নাতির মতন। যাই হোক, এখানে এসে যা দেখছি আমি পুরোটা ক্লিয়ার ছিল না আমার কাছে। এসে দেখে তো, আর তোমার কথা তো কার না ভালো লাগবে, সেটা তো যে দেখবে বা শুনবে সবারই ভালো লাগবে। তাই আমারও তো আরো ভালো লাগবে, কারণ সম্পর্কটা তোমাতে আমাতে যা। এই জন্য এইটা আমরা কোনোদিন হয়নি বোধহয় তিনটে প্রজন্ম একসাথে একটা পডকাস্টে ব্যবসা নিয়ে আলোচনা করবে, তাও কলকাতার বুকে বসে। তাই জন্য আই ফিল ভেরি প্রিভিলেজ আজকে এরকম একটা জিনিস হচ্ছে এইটার জন্য। আর আমি একবার, আমার মনে আছে এই বছর হচ্ছে বেঙ্গল জুয়েলারি, আগের বছর 2024 বেঙ্গল জুয়েলারি 100 বছর পূর্তি করে। এবং সেই রাত্রিরে যেদিনকে তোমরা সেলিব্রেট করছিলে, আমার খুব দেরি হয়ে গেছিলো, আমাকে বারবার শুভদা বলেছিল আসতেই হবে। এবং আমি রাত্রি 11:30টার সময় পৌঁছেছিলাম তাজ বেঙ্গলে। গিয়ে দেখি সবাই চলে গেছে বাড়ি, সবার প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তোমরা সবে সপরিবারে খেতে বসেছো। আমি ঢুকলাম, সবাই মিলে আমাকে নিজের পরিবারের একজন মতো করে বসে, আয় তুই খা, এক্ষুনি আয় বস, দিয়ে বসিয়ে 2 ঘন্টা আড্ডা মেরেছিলাম। এক্ষেত্রে একটা তোর কথা বলি, তুই হচ্ছে সর্বঘটে কাটালি কলার মতো। 100%। এবং খুব প্রাউডলি আমি এইটাকে আমি মেনেও নিচ্ছি। এবং আজকে বলে দিলাম, এটা সবাই দেখছো পডকাস্টের মধ্যে বলে দিলাম, এই সর্বঘটের কাঠালি কলা লেখা একটা টি শার্ট যেন আমার কাছে আসে, আর আমার শুভদার যেন সেটাতে সাইন থাকে। এইটা তুমি পাঠাবে আমাকে, ডান। এইটা আমি কিন্তু চাই। আমি বলবো যে তুমি এতই কাজে ব্যস্ত, আমার মনে পড়ে গেল কর্মবীর আলামন দাসের কথা। উনি খুব ব্যস্ত লোক ছিলেন, তার নাম আর কি ইতিহাসের খাতায় রাখা আছে, বইতে রাখা আছে। তাই তখন মনে হলো যে কর্মবীর আলামন দাস এসেছেন। তাই কর্মবীর আলামন দাস, উনার ব্যাপারে একটুখানি যদি বলো আমাদের। উনি হচ্ছেন দক্ষিণেশ্বরের যিনি রানীমা ছিলেন, তাদের উত্তরীয়, মানে পরের জন্ম উত্তরসূরির এক জামাই ছিলেন। আচ্ছা, আলামন দাস নাম করা ইয়েতে আছে তোমার দমদমের, এই দমদম বলছি, হাওড়ার ওদিকে আলামন দাস বাজার, আলামন দাস শহর, আলামন দাস দাসনগর। আচ্ছা, উনার নামেই কথা হয়েছে, ওনার নামেই দাসনগর। এটা কিন্তু একটা কথাই আছে, কর্মবীর আলামন দাস, যে উনি কাজ করতেন। তাই মনে করলাম সেদিন যে কর্মবীর আলামন দাস ঢুকলেন। একদম, that is true about you, I would say. তুই কিন্তু দুটো উপাধি পেলি। হ্যাঁ, একটা সর্বঘটের কাঠালি কলা, যে আমি যেন কোনটাকে কোথায় রেট করব বুঝতে পারছি না এখন। ওটা দাসনগর বলে আজও পরিচিত, দাসনগর বলে। দাসনগর, তাহলে কোনো একদিন হয়তো রায়চৌধুরী নগর হতে পারে একটা, কোনো রকম তো আমি সত্যি মনে করি এরা আমাদেরই এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার্স, এবং তাই জন্যই আমার এত
সিনিয়রদের সাথে আড্ডা মারতে ভালো লাগে। এবং এই পুরো পরিবারটা, এটা একটা জিনিস আমাকে বলতেই হচ্ছে আজকে, আমি শুভদাকে জাস্ট 3 মিনিটের জন্য কথা হচ্ছিল অন্য একটা কারণে, যে আমরা কোনো একটা দুর্গাপুজো রিলেটেড, তোমাদের 100 বছর পুরনো হ্যাঁ, দুর্গাপুজো এটা করো খুব না? মজার ঘটনা। হ্যাঁ। এটা না বললে এখানে বোধহয় রেলিভেন্ট হয় না। হবে না, তুমি বলো একটুখানি গল্পটা। সার্বজনীন কথা মানে হচ্ছে যেটা সর্বজনের, এই সার্বজনীন দুর্গোৎসবের প্রবর্তক হলো হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি। এই সিমলা ব্যায়াম সমিতি শুরু করেছিলেন স্বর্গীয় অতীন্দ্রনাথ বসু, যিনি ফ্রিডম ফাইটার ছিলেন। এবং পরবর্তী প্রজন্মে মানে আফটার ইন্ডিপেন্ডেন্ট 1947-এর পর উনি কিন্তু মন্ত্রীও হয়েছিলেন। তখন উনি এইটা 1926 সালে সিমলা ব্যায়াম সমিতি আমাদের বিবেকানন্দর বাড়ির কাছে সিমলা অঞ্চলে শুরু করেন। আচ্ছা। তখন কালীসিঙ্গি পার্ক বলে ওই জায়গাটার নাম ছিল, ওইখানে শুরু করে। এবং এটা ব্রিটিশদের দেওয়া স্বদেশী পুজো বলতো এটাকে। মানে এটা আমি কেন বলছি, এটা এর সাথে যুক্ত নয়, তবু আমি এটা বলতে বাধ্য হচ্ছি, বাঙালির কনভারসেশন দুর্গাপুজো ছাড়া হতেই পারে না। তার ফলে এই তখন যখন শুরু হয়েছিল আমরা ব্যবসা করতাম, আমরা চিরকালই জহুরি বা জহরত নিয়ে কাজ করতাম। ফলে যে কোনো বড় জায়গায় মানে কিছু ফরেন ক্লায়েন্টস, মানে ব্রিটিশ কাস্টমারও আমাদের কাছে ছিল, বা কিছু বাবু কালচারের যারা তখনকার দিনের, আমি বহু লোকের মানে নাম করতে পারি, শোভাবাজার রাজবাড়ি, দেবেদের বাড়ি, ছাতুবাবু লাটুবাবু, আমাদের ঠাকুর বাড়ি, তারপর মানে ঠাকুর বাড়ি মানে অনেকেই জানে না, ঠাকুর বাড়ি মানে রবীন্দ্রনাথ ঠাকুরই ভাবে। হ্যাঁ, মার্বেল প্যালেস, রাইট, মার্বেল প্যালেস, মল্লিক, বতীন্দ্ররা আছে এখনকার আমাদের জেনারেশন, ঘোষেদের আছে, সৌরেন্দ্র, বতীন্দ্র, ওরা সব আছে। তা এরা ছিল, এরা আবার যেহেতু ওই ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুক্ত ছিল, আমরা ডিরেক্টলি কোনোভাবেই কিন্তু এই পুজোর সাথে অ্যাটাচড হতাম না। মানে আমার ঠাকুর দাদার কাছে বছর আগে, একদম 100 বছর, আজ থেকে 100 বছর, 4 এপ্রিল, মানে এবছর বোধহয় 4 এপ্রিল পড়েছিল রামনবমী। সেই রামনবমীর দিনকে ওখানে পুজো হয় প্রথম, এবং বীরাষ্টমীর পুজো, সেই বীরাষ্টমীর পুজো করে সিমলা ব্যায়াম সমিতির স্থাপন হয় ক্লাবটার, এবং সেই বছরই দুর্গা পুজো হয় ওখানে। সেই পুজোর সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম, কিন্তু কলমে। বিফোর 1947 আমরা কলমে জড়িয়েছিলাম। ব্যবসার ক্ষতি করে আমরা কোনোদিনও কিছু করিনি। মানে আজকেও আড্ডা মারতে এসেছি, কিন্তু ব্যবসার ক্ষতি করে না। তা সেরকমই এখানে ব্যবসার জন্য অন্য জায়গা, ওর মা রয়েছে, ওর বাবা রয়েছে, আমার শ্রীদীপ দা রয়েছে, জয়েন্ট ফ্যামিলি বলে ওটা করতে পেরেছি। তো এনিওয়ে, তা ওই পুজোর সাথে কিন্তু জড়িয়েছিলাম আমরা। 1924 সালে যবে চিত্তরঞ্জন অ্যাভিনিউ তৈরি হয়, প্রোট্রাস থেকে তৈরি করে, কুইন আমাদের এলিজাবেথ যাবে বলে, কুইন আসবে বলে ওই রাস্তাটা তৈরি হয়, ভিআইপি রোডের সাথে কানেক্ট করে, যশোর রোড দিয়ে। তখন পোট্রাস থেকে জমি বিক্রি করে 5.5 কাঠা করে। সেই সময় আমার ঠাকুরদাদা ওই জমি কেনে, ঈশ্বর শম্ভুনাথ রায়, সেই জমি কিনে ওখানে করে। এবং তার পরক্ষণেই 2 বছর বাদে সিমলা ব্যায়াম সমিতি পেছন দিকে শুরু করে অতীন্দ্রনাথ বসু, তখনকার ওখানকার যারা লোকেরা নিয়ে। এবং আজ দাঁড়িয়ে সেই পুজোর সাথে আমরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মানিমা, তোমার কাছে আসবো যে কি পডকাস্ট বলতে তুমি কি বোঝো, সেটা আদৌ সেটা কি খায় না মাথায় দেয় না কি করছি আমরা সেটা? এই আড্ডাটাও ওই রকমই, তুমি যে ধরে রেখেছো বা ও যে তোমায় ধরে রেখেছে, যে বুঝেছে তুমি একজন শক্তপোক্ত লোক, আমাদের পথপ্রদর্শক বললে ভুল হবে। তোমরা আমার পাশে পাশে থেকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছ, একদম সবার মতোই তুমিও আমাদের পাশে এগিয়ে নিয়ে যাচ্ছ। আর তোমাদের এত ভালোবাসা তোমরা পাও সব এই বেঙ্গল জুয়েলারির 100 বছর পূর্তিতে বোঝা গেল যে বাঙালি যারা ব্যবসায়ী সম্প্রদায়, তারা যে কতটা ভালোবাসা দিয়ে, এবং তারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো একটা সময় তাদের পরিবারের কারোর জন্য বেঙ্গল জুয়েলারি থেকে কিছু না কিছু কিনেছে। একটা কথা বলি, এইখানে কোনো একটা জিনিস দেখেছি কিছুদিন আগে, আমি একটা হাতে মুক্তপান্নার জালি দেয়া বালা আর একটা বালা পরেছিলাম একদিন, দুটোরই বলে দিচ্ছি, একটা কলকির হীরের জালিবালা মোটা, তবু এক হাতে একটা পড়ে গেছে একদিন। সে বলল, জানেন তো মাসিমা, আমায় মাসিমা বলছেন, ইয়াং। তা আমি বলছি, আমি তো চিনলুম না। হ্যাঁ বলো, তুমি কি বলবে? বললো, মাসিমা, আপনার যে হাতের বালাটা আছে না, ঠিক আমার ঠাকুমার হাতে এই বালা আছে।
আমি তো এসেছি বেঙ্গল জুয়েলারি হয়ে, বেঙ্গল জুয়েলারি থেকে কেনা, বোধহয় আপনার শ্বশুর নইলে কাকাবাবুর থেকে কেনা। এইটার একটা নিউ ভার্সন বলি, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি আর সৈনী ন্যাশভিলে এক্সিবিশন করছি। এক্সিবিশন শেষ, কিছু জিনিস বিক্রি হয়েছে, সেটা মেলানো হচ্ছে। আমি আর সৈনী ছিলাম। সৈনী কে? সৈনী ইজ মাই ওয়াইফ, মাই বেটার হাফ। আমিও ইগনোর করে চলে যাচ্ছি, কারণ আমি জানি সৈনিদিকে। হ্যাঁ, সবাই তো জানে না, সবাই তো জানে না, ঠিক। ভেরি ইম্পর্টেন্ট। সৈনী ইজ দ্য ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ শিমলা ব্যায়াম সমিতি। ও আচ্ছা, ওকে। শি ইজ দ্য ফার্স্ট, একটু ব্যাকগ্রাউন্ড বলতে, ফার্স্ট লেডি কমিটি প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি জয়েন্ট সেক্রেটারি অফ শিমলা ব্যায়াম সমিতি, ফার্স্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ শিমলা ব্যায়াম সমিতি। আর এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট বলে কোনো পোস্ট ছিল না বিগত 99 বছরে। শিমলা ব্যায়াম সমিতি ওকে ছাড়বে না, আর ও থাকবে না সেক্রেটারি হিসেবে। তা বললো একটা পোস্টই ক্রিয়েট করে দাও, ওয়ার্কিং প্রেসিডেন্ট করে ওকে মাথায় বসিয়ে দিল, দিয়ে কাজ বাড়িয়ে দিল, বই কমায়নি। তা সে বউ আমার নয়, বউ জনগণের। তা সৈনী আর আমি এক্সিবিশন করছি, তা এক্সিবিশন হয়ে গেছে, আমি সব জিনিসগুলো গুছিয়ে লিস্ট মিলিয়ে, কেন ওগুলোকে আবার পাঠাতে হবে, শিপ করতে হবে। তা আমি দেখি না, আমার কাছে একটা এক্সট্রা কার্ড পড়েছে, যেটা সেল হয়ে গেছে, গতকাল বিক্রি করেছিলাম, মানে আগের দিন বিক্রি করেছিলাম। আমি বললাম সৈনী, কাউকে ওই রকম যারা কিনলেন যদি যায় এদিক দিয়ে দেখো তো, খেয়াল করে কার্ডটা দিয়ে দেবো, IGI সার্টিফিকেটটা। আমাদের প্রত্যেকটা জুয়েলারির সাথে সার্টিফিকেট থাকে। IGI এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট। আচ্ছা। এটা এখন অবশ্য এটা অনেক রকম ভাবে IGI লিখছে, ইন্ডিয়ান জেমোলজিক্যাল ইনস্টিটিউটটাকে IGI বলা যায়, কিন্তু অরিজিনাল হচ্ছে ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট। সার্টিফিকেট অথেন্টিসিটি, ইটস এ থার্ড পার্টি সার্টিফিকেশন। এখানে আমাদের কোনো ইয়ে চলে না। কোয়ালিটি অফ স্টোন অ্যান্ড ডায়মন্ডস দে গ্রেডেড। যাই হোক, সেটা পরে আসা যাবে আমাদের। তা কার্ডটা আমি দিতে বলি, সৈনী বলছে, তুমি অনেকক্ষণ বাদে একজন ভদ্রমহিলা বলে, দিদি দাঁড়ান বলে, হ্যাঁ বলো না, আপনার সাথে সঙ্গে যিনি গয়না কিনেছিলেন তার এই IGI কার্ডটা পড়ে রয়েছে, ইটস লাইক ক্রেডিট কার্ড, তো পড়ে রয়েছে। তখন বলছে যে না সার্টিফিকেট লাগবে না। বলে না সার্টিফিকেট আমি দিইনি, সার্টিফিকেটটা আমাদের কাছে পড়ে আছে, লাগবে না সার্টিফিকেট। আমি বললাম দিদি আপনি বুঝতে পারছেন না, এই সার্টিফিকেটটা ওনার গয়নার মধ্যে আমি দিতে ভুলে গেছি, বিল দিয়েছি, সার্টিফিকেট দিইনি, এটা ছাড়া আগামী দিনে কোনো। বলে তোমরা আমায়, তখন উনি ঠিক উল্টে গেলেন, আপনি থেকে তুমিতে চলে এলো, তোমরা আমায় কি সার্টিফিকেট দেবে? আমার জ্যাঠামশাইয়ের বিয়ের গয়না তোমার ঠাকুরদাদার হাতের তৈরি। তা আমি শুনে না, আমি মানে সত্যি সেদিনকে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। দ্যাট ইজ দ্য সার্টিফিকেশন। আর এরকম এইটা একটা তোকে বুঝতে হবে, যারা তুই তো এখন ব্যবসায় ঢুকছিস, সেটা যে এই আমাদের আগের প্রজন্মের যারা ছিল তাদের মধ্যে এই জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার ছিল যে আগে রিলেশনশিপ, পরে ব্যবসা। ব্যবসা হতে পারে, না হতে পারে, কিচ্ছু এসে যায় না তাতে, কিন্তু এই যে সপরিবারে একে অপরের ইভেন্ট হোক, যা একটা অনুষ্ঠান হচ্ছে সেগুলোকে সাপোর্ট করা, একে অপরের এই জার্নিটা সাপোর্ট করা, এর থেকে বড় মানে সিল অফ অ্যাপ্রুভাল বা সার্টিফিকেট অফ অথেন্টিসিটি কিন্তু হতে পারে না। একদমই হতে পারে না। হ্যাঁ, বলো। এটার মধ্যে থাকা চাই কোনো ঝগড়া, বাক বিনিময়ের ঝগড়া বা কিছু মন কষাকষি বাসি করতে নেই। বাসি করতে নেই না, আচ্ছা, মানে লং হয়ে যায়, আজকেরটা আজকেই মিটিয়ে নাও, ঝগড়া না হলো তারপর দিন অ্যাজ ইউজুয়াল, রাইট। এটা আমি বলছিলাম না কালকে এইটা দিন চেম্বারে আমার কথা বন্ধ, ওদের আমি ছেলে প্রশ্ন করছি কি নো উত্তর মানে কোল্ড টার্কি। আমি আমার ছেলেদের শেখাই যে, তোমার 3 ছেলে তো? হ্যাঁ, 3 ছেলেদেরই শেখাই যে আজকে ঝগড়া আজকেই মিটিয়ে ফেলো, কাল যেন ওটা। আর সেটা মেটাতে গিয়ে অনেক মানে তুমি চিৎকার চেঁচামেচি করো, দ্যাট ইজ ভাইয়াস। এটা আবার শুনে না সবাইয়ের কাছে মানিমা, কিন্তু এই নতুন প্রজন্মে সবাই কিন্তু তাকে ভাইয়া বলে ডাকে। এটা কেন ভাইয়া বলে ডাকিস? আচ্ছা আমি বলছি, ওরা বলতে পারবে না, কেন ওরা বলেছে তো। ওর নাম, আমার বরের নাম ছিল ডাক নাম বুলবুল। বুলবুল তো ওরা বুলা পাপা বলতো, বুলবুল বলতে পারতো না ডাকতে। আমরা বুইয়া বলতাম। হ্যাঁ, তো আমি যখন ওরা বড় হলো, ওরা বুল বলে ডাকতো, মানে সবচেয়ে বড় যে বুল, আমি বুইয়া বলো।
তো বুইয়া হয়ে গেল, বুইয়া বয়স্ক বুইয়া, আমি ভাইয়া। আর ভাইয়ার একটা নামকরণের ব্যাপার আছে, তুমি যদি আমাদের বাড়িতে আসো, এটা সবাই আমাকে বলেছে, বিকজ আমরাই এরকম অদ্ভুত অদ্ভুত নামে ডাকি। ভাইয়াকে ভাইয়া বলি, বুইয়াকে বুইয়া বলতাম। মা বাবাকে আমার সব ভাই বোনেরা রানা পাপা আর সিদ্ধামানি বলে, কারণ ভাইয়া নামগুলো দিয়েছে। কিন্তু আমরা মানে ধরো আমাদের জেনারেশনের যে 5জন 6জন, কাকান ইজ বড় কাকা, কাকাই ইজ ছোট কাকা, চাচেন ইজ বড় কাকি, কাকিন ইজ ছোট কাকি। আমি মিলিয়ে মিলিয়ে You will আমি not মিলিয়ে hear মিলিয়ে this পড়ে দিয়েছি। anywhere কি else. অদ্ভুত নামকরণ। না, That's the কাকা word. তো কাকান বলো, কাকান বলতো ওরা, কাকান শিখেছি। তো যখন ওর ওয়াইফ এলো তখন চাচিন। হ্যাঁ, কারণ চাচি মানে ওই একটা চাচিন। হিন্দি একটা ব্যাপার। চাচিন, ইয়ে কাকা। কাকাই হিন্দি কাকি। এর ব্যাপারটা, এটা হিন্দির কারণ হচ্ছে একটা এর পেছনে আমাদের যেতে হবে, বিয়ের 200 বছর আগে বিয়ের যেতে পেছনেও হবে। আমাদের বিয়ের পেছনে হিন্দি রয়েছে। আচ্ছা, মানে এর শুরু পেছনে করি 200 বছরের 200 গল্পটা। বছর আগে, কেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে 1832 খ্রিস্টাব্দ। আচ্ছা, আজ থেকে 195-97 বছর আগে 4C ডালহাউসি স্কোয়ার, হুম, রায় কাজিন জুয়েলার্স, আচ্ছা, তখন হ্যামিল্টন অ্যান্ড কুকেলভি এই জাতীয় কোম্পানি ছিল। তখন এরম রেজিস্টার্ড কোম্পানি কোনো পাওয়া যায় না। এটা নিয়ে একটা বইও একজন হিস্টোরিয়ান বের করেছে আমাদের উপরেই 100 বছরে। তা এই তখন 4C ডালহাউসি স্কোয়ারে এটা প্রতিষ্ঠা হয় রায় কাজিন জুয়েলার্স। এবং আমরা যদি আরেকটু পেছনে যে আমরা যেটা শুনেছি, 2টো জেনারেশন আমরা এর আগে ঢাকা বিক্রমপুরে গেছি। আচ্ছা, তার আগে জেনারেশন অরিজিনাল হচ্ছে আমরা পাঞ্জাব ক্ষত্রিয়, রাজস্থান পাঞ্জাব, তখন পাঞ্জাবটাকে একসাথে বলা হ্যাঁ, হতো। ওটা তো যেমন মিলিত এটা পাঞ্জাব। এটা বাংলা Undivided পাঞ্জাব। আনডিভাইডেড পাঞ্জাব, এটা আনডিভাইডেড বেঙ্গল ছিল। তা এই তখন আমরা ওখান থেকে কোনোভাবে রেমিটেড হই ঢাকা বিক্রমপুর, তার কোনো কিন্তু নথি আমরা পাইনি। Right. তার কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি, যেমন এখন বয়সের সাথে সাথে সেটা উপলব্ধি, শুনেছি সেটা বয়সের সাথে সাথে উপলব্ধি হয়। যেমন আমাদের এখনো খুন তিলক হয় বিয়েতে। কি হয়? খুন তিলক, ঝুটা তিলক যে ওটাকে ঝুটা তিলক বলে। না, ঝুটা একটা তিলকটা হচ্ছে এইটাই করে, ঝুটা করে তোমায় তিলক দেবে। মানে মুখে লাগিয়ে। মুখে থুতু লাগিয়ে তিলক হবে। মানে বা এটা আমারই হাজবেন্ড। আমার বউ রেগে গেছিল, মানে খুন তিলক, তার পায়ের রক্ত একটু কেটে বের করে সেই দিয়ে আমাকে কেটে তিলক রাখতো দেয়। না, একটা ফুটো করে যেমন মানে এটা blood দেয়। acceptable, ওটা রেখে দিয়ে ওই পানে রেখে দিল ওটা। কোনোদিন শুনিনি আমি হ্যাঁ, এটা। তা এটা হচ্ছে ওইখানকার না না, আমার হচ্ছিল এটা অনেক বিয়ে, heavy স্বয়ংবরা একটা বিয়ে। ব্যাপার। স্বয়ম্বর। স্বয়ংবর বিয়ে। হ্যাঁ, মানে অনেকজন শুটার এসে অপেক্ষা করছে যে কিন্তু মানিবার আমি সাথে। একেই বিয়ে করছি। তুমি চুজ করেছিলে? আমার তো আমায় ওরকম করে বিয়ে তো করতেই হয়েছে। মানে ওইটাই শেষ বিয়ে ছিল যে মোটামুটি, তারপরে ওটা বড় হাসাহাসির জোগাড় হবে। পুরোটা আমরা বাঙালি হয়ে গেছি 200 না, অর্ধেক বছরে করা হয়। diluted। না, বউদের করিয়েছি। এখন যেমন আমাদের বাড়ির এখন কয়েকটা জিনিস বলি, মানে অদ্ভুত অদ্ভুত জিনিস যেন রয়েছে। যেটা অন্নপ্রাশনে ঘোড়ায় চাপানো হয়, অন্নপ্রাশনে ঘোড়ায় চাপানো হয়। চাপিয়েছিল? সাজ না, করে। ছেলেদের। ছেলেদের, আচ্ছা। মেয়েদের হবে না। সোড নিয়ে সোড নিয়ে। সোড নিতে হয়। সোডটা এখন ছোট হয়ে গিয়ে এইটুকুর উপর সোড রূপোর হয়ে সোড গেছে। হয়েছে। মানে লজ্জার খাতিরে ওইটা ছোট হয়ে গেছে। আরেকটা নিরামিষ খাওয়া হতো, সেটা এখন আমিষে পৌঁছে মাছে গেছে। আমিষ হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের বিয়ের পরের দিন এই ঢাকা বিক্রমপুরের, কেন আমরা এখনো খাবারের শেষে ডাল খাই। হ্যাঁ, মানে সবার ডাল তো খাবারের সঙ্গে খায় না। হ্যাঁ, খাবার ভাতের আগে ডাল খায়, তারপরে মাছ মাংস খায়। আমরা কিন্তু ডালটা পরে খাই, বিকজ ইটস আ প্যালেট ক্লিনার, মানে মুখটা পরিষ্কার এটা হয়ে একটা গেল। অদ্ভুত হ্যাবিট মিদুদা, লাইক পাঁপড়ও we আমরা- also have that thing যে আমরাও ডাল প্রথমে খেতে পারি না, we always end Habit at with the end. ডাল। আমাকে একটা জিনিস বলো, তোমার কাছে আবার ফিরে আসি। ধরো এখন সব এই নতুন প্রজন্মের সংস্থানরা আর্টিফিশিয়াল ডায়মন্ড তৈরি করছে, এবং ইট হ্যাজ বিকাম আ বিগ ইন্ডাস্ট্রি। মানে আমি এখন দেখছি শার্ক ট্যাঙ্কেও যাচ্ছে। কলকাতারই একটা কোম্পানি কিছুদিন আগে Yes. শার্ক ট্যাঙ্কে খুব ভালো। তারা আবার দেখলাম কলকাতার বাইরেও শুরু করেছে, অনেকগুলো স্টেটে করছে, বোধহয় বিদেশেও করছে, আমি জানি না। এবং ইটস অ্যান এভার গ্রোয়িং মার্কেট, যেটা দেখে মনে হচ্ছে। কারণ যারা আগেকার দিনে হয়তো তার সামর্থ্য ছিল না একটা ডায়মন্ড কেনা, তুমি যদিও বলো যে ডায়মন্ড ইজ দ্য লোয়েস্ট অফ দ্য স্টোনস ইন ইয়োর ভিসিনিটি, Absolutely. কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের একটা মহিলার কাছে বোধহয় ডায়মন্ডটাই স্টিল, লোকেদের কাছেও আই থিঙ্ক ইটস অ্যান অ্যাসপিরেশনাল ভ্যালু। সেইখানে সে একটা একই রকম দেখতে, যেটা নর্মালি লোকে বুঝতে পারবে না, সেই জিনিসটা একটা 1/3 1/4 কস্টে পাচ্ছে। আমি জানিও না এক্স্যাক্টলি কস্টে, কিন্তু অনেকটাই কম। ঠিক
এই মার্কেটটা কি মনে হয় তোমার, যে আগামী দিনে এই গহনার মার্কেট তোমরা যেটা তৈরি করেছো, এত 100 বর্ষ লেগেছে করতে, এটা কি নেক্সট 5-10 বছর এটা ডিসরাপ্ট হয়ে যাবে? দেখ, এটার কথা না বলতে গেলে আমার যেটা মনে হয় একটু পেছনে যেতে হবে। যখন আজ থেকে 60-70 বছর আগে আমেরিকান ডায়মন্ড আজকে যেটাকে বলছি, তখন সেটা কিউবিক জারকানিকা নামে পরিচয় ছিল। জারকোনিয়া দিয়ে হতো, জারকোনিয়া কিউবিক জারকানিয়া, তা এটা অরিজিনাল নাম। তারপরে ওটা হয়ে গেল, যেহেতু ওটা ইউএস থেকে এসছে, আমেরিকান ডায়মন্ড হয়ে এসে গেল। এখন কলকালি ওটা এডি হয়ে গেছে। ইটস এ ম্যাটার অফ 2-3 রুপিস, 5 রুপিস পার পিস। মানে একটা এরকম পিস যদি হয় বা এরকম পিস হয়, হয়তো হার্ডলি কি 50 রুপিস, 100 রুপিস ম্যাক্সিমাম। তারপরে হলো মাইসোনাইট, ডায়মন্ডের ক্যারেক্টার নিয়ে। মাইসোনাইট এখন তুই খুব বেশি হলে এই সাইজের একটা মাইসোনাইট 500 টাকায় পেয়ে যাবি, 400 টাকায় পেয়ে যাবি। যখন সিভিডি বা ল্যাব গ্রোন ডায়মন্ড যেটাকে তুই বলছিস, এই ল্যাব সিভিডি ফুল ফর্মটা আমি বলছি আসছি, ওটা মানে ওটা মানে ওটা হচ্ছে ভেন্টিলেটেড ডায়মন্ডস, রাইট। তা আর ল্যাব গ্রোন ডায়মন্ডটা যখন এটা এসছে বহুদিন, এটা হলো কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশে ইউএস ভিজিটে গেল, আমাদের জো বাইডেনের ওয়াইফকে একটা 10 ক্যারেটের বোধহয় একটা ল্যাব গ্রোন ডায়মন্ড গিফট করলো। ভারতের তৈরি ল্যাব গ্রোন ডায়মন্ড গিফট করলো। তখন সকলে দেখলো হোয়াট ইজ ল্যাব গ্রোন। দেন অ্যান্ড দেয়ার সেই ইয়ারেই ফেব্রুয়ারি মাসে আমাদের ফিনান্স মিনিস্টার 150 কোটি টাকা দিল হচ্ছে আইআইটি কে ল্যাব গ্রোন ডায়মন্ডস এর উপর ডেভেলপমেন্ট করবার জন্য। ইটস হাইলাইটেড। কেননা এখানে দুটো কারণ আছে। ডায়মন্ড আমাদের দেশে সবচেয়ে ভালো, সারা পৃথিবীতে কোহিনূর আমাদের দেশের, এরকম বহু ডায়মন্ড আমাদের দেশের, সেটা হচ্ছে গোলকুন্ডা মাইন। এবং গোলকুন্ডা মাইনের ডায়মন্ডস, দিস ইজ ফ্রম গোলকুন্ডা। গোলকুন্ডা মাইনের ডায়মন্ডস এর একটা ক্যারেক্টার আছে নাইট্রোজেন লেস। তাতে হয় কি, হীরের দ্যুতি বা চমক বা লাস্টার ইটস ভেরি হাই। তার জন্য সারা পৃথিবীতে একটা সার্টিফিকেশন যারা করে, এরকম জিআই আছে, জেমোলজিক্যাল ইনস্টিটিউট আমেরিকা, আইজিআই বললাম কথা, এইচআরডি, অ্যান্ট্রিপ, এরকম যারা কোম্পানি আছে থার্ড পার্টি, তারা করলো কি, একটা নাম দিল হচ্ছে টাইপ 2A ডায়মন্ডস। এটা বলবে টাইপ 2A ডায়মন্ড সার্টিফাইড করবে যে এটা গোলকুন্ডা মাইনের। গোলকুন্ডা ইজ ক্লোজড। তার ফলে আমাদের দেশে কিন্তু হিরে তৈরি হয় না, হিরের মাইনিং হয় না। তৈরি মানে হিরের মাইনিং আর হয় না। হিরে যাবতীয় আসে সাউথ আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে, এইসব জায়গা থেকে আসে। এর জন্য কিন্তু আমাদের ডলার এক্সপেন্স করতে হয়। এবারে ইন্ডিয়া গভর্নমেন্ট দেখলো কি, আমার যদি ডলার রিজার্ভটা বেরিয়ে যায়, এবার আমাদের দেশের তো অনেকটা কনজিউমশন আছে, কনজিউম করে, সেটা উচিত নয়। তার ফলে ওরা এটাকে প্রমোট করা স্টার্ট করলো ইন্ডিয়া গভর্নমেন্ট। ইন্ডিয়া তৈরি, মেক ইন ইন্ডিয়া। তো যেমন ক্যালকাটা রেলিভেন্ট, ইন্ডিয়া রেলিভেন্ট করলো, করে এইটা করবার চেষ্টা করলো। ফলে লোকের মধ্যে ল্যাব গ্রোনের চাহিদাটা বাড়লো। তুই যেমন আমাকে কোয়েশ্চেন করছিস, সেরকম কোয়েশ্চেন প্রত্যেকটা ক্লায়েন্ট আমাকে করে যখন আসে। আমরা আজ অব্দি ল্যাব গ্রোন ডায়মন্ডে কাজ করিনি। তার কারণ হচ্ছে, যে ল্যাব গ্রোন ডায়মন্ড এটা বিক্রি হচ্ছিল ধর আজ থেকে 4 বছর আগে, কোভিডের টাইম বা ওর পরে 21-22 সালে 2 লক্ষ টাকায় এই সাইজের একটা ল্যাব গ্রোন ডায়মন্ড। নাও ইট ইজ অ্যাভেলেবল ইন 20,000 রুপিস অনলি, ল্যাব গ্রোন। এরপরে আমি কদিন আগে, তুই বোধহয় নীলকে চিনিস, ইউএসএ তে থাকে, ইউকে তে থাকে, নীল চ্যাটার্জি, নীলাভ চ্যাটার্জি। তা ও আমার একটা এরকম হোয়াটসঅ্যাপ পাঠালো, আমি তখন ওকে লিখে পাঠালাম, এরপরে পানের দোকানে বিক্রি হবে ল্যাব গ্রোন ডায়মন্ড। মানে যে হারে দাম কমছে, অলরেডি 99% দাম পড়ে গেছে ল্যাব গ্রোন ডায়মন্ডের। টোটাল যে রেট থেকে 99% দাম পড়ে গেছে, 1% এরপরে ওটাকে। ফলে এটা দিয়ে কোনোদিনই, আর সবচেয়ে বড় কথা, তুই ন্যাচারাল, তুই একটা যে জিনিস, তুই কফি ডিক্যাফ খাচ্ছিস আর কফি খাচ্ছিস, কতটা তফাৎ। মানে হ্যাঁ, মানে এটা তুই চিটিং করে যে পরীক্ষায় পাশ করলি, তুই তো জানিস তুই চিটিং করেছিস, আর তুই শিখে পরীক্ষায় কম নম্বর পেলি, 100-র মধ্যে 70 পেলি, আর চিটিং করে 95 পেলি। তো কোনটা বেটার? স্যাটিসফ্যাকশন 70-তে।
So when you are buying a natural diamond, that is the satisfaction. And when you are gifting or buying a cultivated piece, সেটা It looks the same, সেম, but it মেবি ফিলস মানে ওই সেই আগেকার দিনে একটা কথা আছে, just known এটা না দইয়ের স্বাদ ঘোলে মেটানো, দুধের স্বাদ ঘোলে মেটানো, দুধের স্বাদ ঘোলে মেটানো, মানে দুধ খেতে পারলাম না আমি, সেটা দই দিয়ে ঘোল করে অল্প দই দিয়ে বেশি করে গুলে সাদা হয়ে গেল, সেটা খেলাম, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। এটা তাই আমি লোককে বলবো, যদি আমরা বাজারে গিয়ে চারা মাছ খাই, বাটা মাছ খাই, 150 টাকা কিলো, 140 টাকা কিলো, আর দামি মাছের দাম 500 টাকা কিলো, সেটা না খেতে পারলে 150 টাকা কিলোর মাছ খাই, কিন্তু সেটার পুষ্টি অনেক বেশি। আমার মনে হয় ন্যাচারাল ডায়মন্ড কেনার তার অ্যাপ্রিসিয়েশন, তার মানে স্যাটিসফ্যাকশন অন্য লেভেলে। তুমি যদি তোমার স্ত্রীকে, বান্ধবীকে, যাকেই, মাকে, যখনই তুমি একটা হিরে দিচ্ছ, তার মানে কি এটা ন্যাচারাল জিনিস তুমি দিচ্ছ, আর তুমি একটা আর্টিফিশিয়াল জিনিস দিচ্ছ, দুটোর মধ্যে তফাৎ আছে। আমার মনে হয় এই যে সিভিডির যে মার্কেটটা আছে, দ্যাট ইজ অলসো কিন্তু রেলেভেন্ট, এটা কিন্তু ইররেলেভেন্ট নয়। যাদের মানে এখনকার দিনে দ্য ওয়ে উই সি থিংস, ইট ইজ মানে আমার জেনারেশন যেইভাবে দেখে সবকিছুই we wanted quick, we wanted fast, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের একটা ব্যাপার আছে, আর তার হয়তো সেই সক্ষমতাটা নেই হয়তো এই ডায়মন্ডটা কেনার। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ, আই উড অলওয়েজ রেকমেন্ড ফর সামবডি আই কেয়ার অ্যাবাউট যে হ্যাঁ তুমি ইনভেস্ট করো এটা, বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আই আন্ডারস্ট্যান্ড ওয়্যার দ্য ইমোশন ইজ কামিং ফ্রম। একসময় ভারতবর্ষে এই গহনা ব্যাপারটা তো ছিল ওয়াজ আ ওয়ে অফ পাসিং অন ইনহেরিটেন্স, রাইট? যে আমি এই প্রজন্মে করলাম, তোমার যেরকম 4টে বালার যেটা বললে, যে তোমার ছেলেরা যখন বিয়ে করবে তাদের বউরা এটা পাবে, সেটা কি একটা ব্যাংকে একটা টাকা দেওয়ার মতো ব্যাপারটা, যে তুমি পরের প্রজন্মে যাতে কোনোদিন কোনো সময় অসুবিধা হয় তাহলে তাদের জন্য একটা সেফটি নেট থাকে। এই যেটা বোঝা যাচ্ছে যে এই হয়তো ল্যাব গ্রোন ডায়মন্ডটা ক্যানট বি ইউজড অ্যাজ আ সেফটি নেট ফর আ নেক্সট জেনারেশন। ফ্যান্সিতে ইউজ হতেই পারে, মানে ফ্যান্সির জন্য এটাকে নিয়ে এমন ভাবে লাফালাফি হচ্ছে যেন একদম মনে হচ্ছে যেন আমাদের ডায়মন্ড মার্কেটটা শেষ হয়ে গেল, ডায়মন্ডের দামটা ধুলিস্যাৎ হয়ে গেল। একেবারেই না, ডায়মন্ড মার্কেট ইজ গোয়িং আপ লাইক এনিথিং। মাঝে একটু এফেক্ট করেছিল, কেন মিথ্যে কথা বলবো, কিন্তু ইটস গোয়িং ব্যাক টু দেয়ার ওন heaven. And Ebong diamond is a perpetual thing. There is a relationship of diamonds with eternity, right? Yes, absolutely, because it has taken under, if you get back to the facts, it took 3000 years for a diamond to be formed. You cannot even count the number of generations that is going to come in 3000 years. Like, I wouldn't be able to. So at the end of the day, all jewelers are only custodians of the diamonds. দোকানদার এক্ষেত্রে একদম দোকানদারের মানেটা কি? দোকানে দার আগলে বসে থাকা, দোকানে দারোয়ান, দার আগলে বসে থাকা। হ্যাঁ, এইসব জুয়েলার এন্ড অল আমাকে আর বলো না, আমাকে বোঝানো হয়েছে তুমি দোকানদার। আচ্ছা, তোমাদের একটা কি শুনেছি এরকম এই গদিতে পেতে বসানো হতো নাকি? ওটা আমাদের সময় আমরা দেখেছি, আমার বাবার টাপাতে। ওর তো আছে, ফিটনেস আছে এরকম নাকি? দেখে তো মানে আই এম ওয়ার্কিং অন ইট। আমার বাবাও কিন্তু শোনো, আমার বাপের বাড়িও এই জুয়েলার, অনলি প্রোটিন। বলছে আমার বাবা ঠাকুর দাদা সব জুয়েলার। হ্যাঁ হ্যাঁ, একদম মানে জুয়েলার যাকে বলে। মায়ের বাপের বাড়িও জুয়েলারি কাজ ছিল। মামার বাড়িও তাই, ঘড়ি, আমার মামার বাড়িতেই বিয়ে হয়েছে, ঘড়ি এবং জুয়েলার। তোমাদের এই গদির ব্যাপারটা কি ছিল? গদি বলতে গদিতে সব লোকেরা আসবে। গদিতে কে বসতো? মানে যারা লোকেরা আসতো তারা বসতো না? হ্যাঁ, তারা তো আসবে, কিন্তু গদির মালিক হচ্ছে ধরো আমার বাবা, কি গদির মালিক হচ্ছে আমার শ্বশুর। সেখানে সব জুয়েলার, কি বলে, আমি বলছি আমি বলি, দামি পাথর কোনোদিনও টেবিলে বসে দেখতে নেই, বিকজ যদি পড়ে যায় কোনোভাবে, ডিস্টেন্স 2.5 ফিট, পাথরটা পড়ে গেলে ভেঙে যেতে পারে, ক্র্যাক হয়ে যেতে পারে, চোট হতে পারে। সব সময় যে আমরা আমাদের পাথর নিয়ে কাজ করি, আমাদের কেনা পাথরে কাজ করি তা না। অনেক সময় হয় কি, তোর ঠাকুমার পাথর তুই রিসেট করতে দিয়েছিস, তোর
মায়ের পাথর তুই পেয়েছিস, ইনহেরিট করেছিস, রিসেট করতে দিলি বা ঠিক করতে দিলি, তখন যদি হাত থেকে পড়ে যায় সেই পাথরটা রিপ্লেস হবে না। পাথর এমন একটা জিনিস, তার কোনো, যেমন যেটা তুই একটু আগে বলছিলাম, ডায়মন্ড ইজ এই ক্ষেত্রে মিনিমাম গ্রেড। ডায়মন্ডের পেয়ার তুই তৈরি করতে পারবি, পাথরের পেয়ার তৈরি করা ইজ ভেরি, পাথর মানে কালার্ড স্টোন, চুনি, পান্না, আলেকজান্ড্রাইট, আমি পড়ে রয়েছি চুনি, রুবি, পান্না মানে এমারেল্ড, কোরাল, মানে এই ধরনের বিভিন্ন জিনিসের পেয়ার তৈরি করা। এইটার যেমন এটা তুই পাশাপাশি রাখলি কপি, এই কপিটা ডায়মন্ডে হয়তো হয়ে যায়, মানে অনেক সময় আমরা মিলিয়ে দিতে পারি, কিন্তু কালার্ড স্টোনে মেলানো ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। তো সেইখানে দাঁড়িয়ে হয় কি, তখন এরকম একটা গদি পাতা থাকতো, সাদা রঙের চাদর থাকতো, তাতে গেদ্দা হতো, গেদ্দা মানে গোল গোল তাকিয়া, তার মানে এটা পেছনের রেস্ট, আর কিছুই না, আমরা চেয়ারে বসে যেমন ব্যাক রেস্ট লাগে, ওটা পেছনের রেস্ট, ওইখানে বসে পাথর, যারা তখনকার দিনে তো এইভাবে তো শোরুম ছিল না, আর ওভার দ্য কাউন্টার এরকম, মানে চাইলি তুই টাকা দিলি 1 লাখ 2 লাখ 5 লাখ ক্রেডিট কার্ডে দিয়ে কিনে নিয়ে চলে গেলি, তখন তো সেরকম ছিল না, খুবই কম ছিল না বলাটা ভুল, খুব কম ছিল। তো তখন হতো কি, ওই গদিতে ওপর বসে, ধর আমি দোকানদার, আমি গদিতে বসে রয়েছি, ইয়োর গ্র্যান্ডফাদার কেম টু মি, তোদের আদি বাড়ি থেকে, যে অমুক জায়গায় গেলে আমি পাথরের বসলো, এই পাথরটা খুলে দেয়া হলো, এই পাথরটা এর সাথে বসিয়ে এইরাম ডিজাইন করে এরাম হবে, ঠিক আছে, অশোকবাবু বাবাকে বললো হয়তো, বা ঠাকুরদাদা, শম্ভুবাবু করুন আপনি, আমায় তাহলে একটু দেখিয়ে নেবেন, বলে ঠিক আছে। তখন হাফ ডান করে আমরা, যেটা এখন স্যুট ট্রায়াল হয়, জুয়েলারি ট্রায়াল হতো, আংটি ট্রায়াল হতো, জুয়েলারি ট্রায়াল হতো, বালা ট্রায়াল হতো, যে সাইজ এভরিথিং বিফোর দ্য সেটিং অফ দ্য স্টোনস, পাথর লাগানোর আগে ট্রায়াল করানো হতো সবকিছু, ডিজাইনটি, তখন যদি কোনো চেঞ্জেস দরকার হয়, বা গলায় ঠিক করে বসছে কিনা, ওর গলা আর আমার মায়ের গলা এক নয়, তোর গলা আমার গলা এক নয়, সে ওই গলার যে খাঁজে সেইগুলো জয়েন্ট গুলো ঠিক হচ্ছে কিনা, ঠিকভাবে ফ্লোটা আছে, অনেক সময় আবার তাকে যেতে হতো, হ্যাঁ, মানে আমরাও যেতাম, বা তারা মানে ভেতরে ঢুকতে হতো, যে যেখানে ওই কাজটা হচ্ছে, যেটা মুভিজে দেখিয়েছে না, যে অনেক মুভিজে দেখায় যে মহিলারা সব খুলে বার করে রেখেছে একজন জুয়েলারিস্ট ইভ্যালুয়েশন, ওই রকম ওটা এক্স্যাক্টলি ওইটাই হতো। এবারে গদি, তখন দোকানে ওরকম গদিতে ওইখানে ভালো জায়গায় বসে, মেঝেতে বসে কাজ হতো। এবার সেখানে ধরো কেউ ধর সাপ্লায়ার আছে, পাথর সাপ্লাই করে বা কিছু করে, তারা এলো দেখালো, ওই মেঝেতে বসে, সেটাই হচ্ছে জহুরি, তাদেরকে বলা হতো জহুরি, কোট থাকতো, টুপি থাকতো, মানে তারা বিশেষ করে এই ক্যালকাটার এলিভেন্টের একটা কথা বলি, সেটা কিন্তু এটা অনেকে দেখছে, আমার বলা উচিত কি উচিত না, উই আর ফাইটিং হিয়ার বাঙালি হিসেবে, যে এই কমিউনিটিটা কিন্তু টোটালি নন বেঙ্গলি কমিউনিটি, গুজরাটি, মারাঠির চেয়েও বেশি মারওয়ারি, এই কমিউনিটি, we are fighting with this community last from 200 years and struggling, যে এই স্ট্রাগল করে কিন্তু আমাদের 100 বছরটা কিন্তু 200 বছর, কেন 100 বছর হচ্ছে আমাদের বয়স, আর ফাইটিং এর বয়সও 100 বছর, 200 বছর আমাদের বয়স, সেই দিকে দেখতে গেলে, মানে বেঙ্গল জুয়েলারি হেলদি ফাইট চলছে, মানে তাদের সাথে কিন্তু কোনো যেটা কাকান বলছে, তুমিও মেকিং ক্যালকাটা রেলেভেন্ট अगेन, বিকজ ইট ইজ, মানে it's a fight, right? You thought, I actually want to know, how did you, what about making relevant? Because we are also trying to stay relevant. হ্যাঁ, তো আমার ফাইটটা বোধহয় একটু খানিকটা ওই নস্টালজিয়ার সাথে, আমার ফাইটটা কিন্তু যে আগেকার দিনে এরকম ছিল, যে গন্ধটা, হ্যাঁ, যে সবসময় যে একটা, যে না আমাদের এটা আগে ভালো ছিল, আমাদের এই লোকগুলো ভালো ছিল, এরা লেজেন্ড ছিল, এরা আইকন, আরে ভাই সেটা তো জানলাম, কিন্তু আগামী দিনে কে হবে? অঞ্জন দত্তর মতো তুমি কথা বলছো, অঞ্জন দত্ত, হ্যাঁ একদম অঞ্জন দত্ত, তুমি একটা অঞ্জন দত্তের গান শোনাও, গাও তাহলে, তুমি একটা গান শোনা, কিছু একটা গান জানি না, কিছু, সরি গান জানি না, মা ভালো কবিতা লেখে, কবিতা শোনা, একটা কবিতা শোনা, মুখস্থ, আচ্ছা ঠিক আছে, ওকে। না, আমার এই মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেনটা হচ্ছে যে আগামী দিনে, ধর আগামী প্রজন্ম, আমরা তো হয়েই গেল, আমি তো অলরেডি ভেটেরান, 34 হয়ে গেছে আমার, হ্যাঁ, তো এবার ধর এই নেক্সট যারা, ধর 18, 19, 20 বছর যারা এই এখন যারা কলকাতার বুকে বড় হচ্ছে, তাদের কি কোনো আইডলস আছে? তারা কি এমন লোকজনকে দেখছে তোর মতো হয়তো, যারা যে না এই দেখো আরেকটা নেক্সট জেনারেশন
entrepreneur, সে কিন্তু তার ওই 100 বছরের পুরোনো ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে instead of going and working somewhere and making big bucks. It's a fight against mediocrity. It's a fight against the old timers, us continuously putting mala on the old timers. Correct. সারাক্ষণ ধরে আমরা লোকজনকে মালা পড়াচ্ছি না, এই এক সময় খুব ভালো ছিল, কিন্তু না, লাস্ট 20 বছরে কি হয়েছে, 30 বছরে কি হয়েছে আমরা জানি না, সবাই একদম চলে গেছে। বাজে কথা, একদম। এইটা যে মানে তুই যেটা বলছিস, আমি তোর ভেতরটা জানতাম না, এটার পেছনটা। এখন একটা কদিন মানে বেশ কয়েক বছর ধরে দেখছি কলকাতায় আর কিছু হবে না, কিছু হয় না, কিছু হবেও না, সবাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার বাড়িতে আমি যেভাবে থাকি, মানে উচ্চ মধ্যবিত্ত বলিস বা মধ্যবিত্ত বলিস বা তোরা যেভাবে থাকিস, আমার মনে হয় সেইভাবে থেকে আমরা কিন্তু কলকাতায় বসেই ব্যবসা করে চালিয়ে আসছি, এখনো করে আসছি, এবং আগামী প্রজন্ম করেও যাব। মানে হোয়াই দ্য পিপল সেজ কলকাতায় কিছু নেই, কলকাতায় তার মানে তোমার ক্ষমতা নেই কলকাতায় করবার। তুমি আজকে ব্যাঙ্গালোর দৌড়চ্ছ, তুমি আজকে বোম্বে দৌড়চ্ছ, তুমি দিল্লি দৌড়চ্ছ, এখানে ডেভেলপ কর তুই। তার মানে তুই চেষ্টাটা তুই দৌড়চ্ছিস কিন্তু তোর পরিবার থেকে। আমার যেটা মনে হয় তুই তোর ব্যবসা বা চাকরি থেকে দৌড়চ্ছিস না, তুই দৌড়চ্ছিস তুই পরিবার থেকে, তো সার্কামস্ট্যান্স থেকে তুমি ছেড়ে চলে যাচ্ছ, পালিয়ে যাচ্ছিস, যার জন্য তোর স্বাধীনতার দরকার। তুই এখানে স্বাধীনতাটা তৈরি কর, সেটা কিন্তু তৈরি করছে না। আজকে তোর এখানে যে টিম কাজ করছে, দে আর অ্যাটলিস্ট হ্যাপি মনে হয়। তুই বললি প্রথম থেকেই এরা তোদের সাথে আছে পুরো জিনিসটা। আজকে তুই টেকনো ইন্ডিয়া গ্রুপ, আমি একটা বেঙ্গল জুয়েলারি পরিবার, আমরা কিন্তু আজকের উড়োখাই গোবিন্দায় নমো নই। এটা আমি একদম 100% মানে এগেনস্ট এই জিনিসটা। আমি সহ্যই করতে পারি না, কলকাতায় কিছু হয় না। আরে আমার 5টা বাচ্চাকে তো আমি বিদেশে পড়িয়েছি, এই কলকাতা থেকে ব্যবসা করি, তোর থেকেই ব্যবসা করে তো আমি পড়িয়েছি, আর অন্য কারোর থেকে তো চুরি ডাকাতি করে আনিনি। আজকে আমার 4টে দোকান আমি এখান থেকেই করেছি। আমার দরকার হলে আমি বাইরে যাচ্ছি, ঘুরতে খেতে যাচ্ছি, এ করছি, আমার স্টাফেদের নিয়ে আমি আজকে আউট স্টেশন ওভারনাইট পিকনিক করি উইথ ফ্যামিলি। এটা মানে আমি এখান থেকে তো করছি। তার মানে তুমি করতে পারছো না, তুমি পালিয়ে যাচ্ছ, বা তুমি তোমার পরিবারের জায়গাটা চাও না বলে পালিয়ে যাচ্ছ। তোমার যে পরিধিটা আছে, আমি আই অ্যাপ্রিসিয়েট ইউ লাইক এনিথিং, যে এটা যে তুই বললি কথাটা তুলে আমি এখানে আমি বলতে পারছি, অনেকের খারাপ লাগতে পারে আজকে, আমার আই ডোন্ট মাইন্ড দ্যাট, বাট আই এম ডুইং ফ্রম হিয়ার অনলি। মানে there are several icons even in Calcutta still growing, like তুমি বললে যে that is why you're doing it. তাদের গল্পগুলো তুলে ধরা। তোমাদের এই গল্পটা শুনলে যদি একজনও তার পরিবারের হয়তো একটা মিষ্টির দোকান আছে, বা তার পরিবারের হয়তো একটা ছোট্ট ইলেকটরনিক্সের দোকান আছে, চায়ের দোকান থাকতে পারে, সেটা ছেড়ে যদি সে চলে যায় এবং ফিরে না আসে, চলে যেতেই পারে, চলে যাক যে পড়াশোনা করে শিক্ষা নিক, এক্সপিরিয়েন্স নিক, কিন্তু ফিরে আসুক। কারণ আমরা যদি এই কাজটা না করি, আর সারাক্ষণ বলতে পারি না গভর্নমেন্ট এটা করে না, আমরা পাশের লোক এটা করে না, আমার পাড়াপড়শি আমাকে বাধা দেয়, তাহলে আমি কি করব? এটা তো কথাই আছে, একটা বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না, এটা ফ্যাক্ট। তুই একটা বাচ্চা যদি না কাঁদে, সেই বাচ্চাটাকে মা দুধ খাওয়ায় না, বিকজ জানে ওর পেটটা ভরে রয়েছে। তো তোকে তো কাজটা কাঁদতে হবে, কাজটা করতে হবে, তবে তো গভর্নমেন্ট তোর কাছে আসবে, দে উইল লিসেন টু ইউ দেন। তুই বিনায়ক চ্যাটার্জি দিল্লিতে থাকে, উনি হচ্ছেন ওনার হচ্ছে আমি যতটা মানে আমি কোম্পানির নামটা মনে করতে পারছি না, ওনার এই টোল প্লাজাগুলো উনি মেনটেন করেন, বা আমাদের উড়িষ্যার ইলেকট্রিক বোর্ডের ইলেকট্রিক্যাল ইয়েটাকে মেনটেন করেন, এইটা ধরনের কিছু কাজকর্ম আছেন। ইজ এ ভেরি বিগ কোম্পানি। রুমঝুম চ্যাটার্জি সিআই ওর প্রেসিডেন্ট ছিল, আমাদের ওনার স্ত্রী। তা আমাদের ঠিক নেক্সট ডোর ওই বাড়ির নাতনি, তা এখনো আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। ইয়ে বললাম পরিবার। তা উনি এসছেন বাড়িতে, কি দক্ষিণেশ্বর গেছেন বিনায়কদা করে, বাড়ি ফিরবে। তা শ্রীদীপ বলেছে, মানে আমার ভাই, যে দাদা লুচি ছোলার ডাল খাবে না, দক্ষিণেশ্বরে যাচ্ছে। বলে হ্যাঁ, ওটা তো খেয়ে আসবো। বলে ওটা ওখানে খেও না, ওটা আমার বাড়ি থেকে অন দ্য ওয়ে। তো বলে ঠিক আছে, লুচি ছোলার ডাল খেতে। তখন উনি বলছেন, উনি দিল্লিতে থাকেন, বলে আমায় যখনই কোনো জায়গায় যেত, কোনো মিট হচ্ছে, বলতো, গেলেই বলতো, আই এম ভেরি সরি টু সে, ওই পার্টিকুলার ये बंगाली हमका ड्राइवर है ना, इतना बुद्धू है, ये नहीं सोचता, वो नहीं करता। बंगाली ड्राइवर मेक अ पॉइंट, मेरा बंगाली जो नौकर है, मेक अ पॉइंट, বাঙালি।
ও তখন বলল কি, নিজের মধ্যে এটা চিন্তা করে ও তখন বললো যে আমি তখন ভাবলাম যে ঠিক আছে দাঁড়াও, আমারও তো পাঞ্জাবি ড্রাইভার আছে, আমারও তো রাজস্থানী লোক মহারাজ বাড়িতে কাজ করছে। ও ওইগুলো কথাগুলো বলতে শুরু করলো ওর সামনে। তখন কিন্তু বাঙালি বলাটা বন্ধ করলো, তখন ও চলে গেল আমারা নৌকার। যখন আঘাতটা তোমার গায়ে পড়বে তখনই তুমি জানতে পারবে তোমার আঘাতটা কতটা। ওর গায়ে আঘাত না পড়লে, আজকে পাহেলগাঁও হয়েছে, পাহেলগাঁওর ঘটনায় বহু লোক রিলাক্টেন্ট হয়ে রয়েছে, কেন তার গায়ে ঘটনাটা পড়েনি, যার পড়েছে সে বুঝতে পারছে কি ক্ষতিটা হয়েছে। সেই আমাদের গায়ে, আমার কাছে আমার মনে হয় এই কলকাতা তথা বাঙালিকে যখন কেউ গালাগালি দেয়, বাঙালিকে যখন বলে কাজ হয় না, বাংলায় কিছু হয় না, আমার গা পিত্তি জ্বলে যায়, আমি তখন সেটাকে সহ্যই করতে পারি না। আজকে আমাদের ব্যবসা মহলে তুই ওয়ান অফ দ্য গ্রেট থিঙ্কার সুভাষিসের সাথে যে বেঙ্গল বিজনেস কাউন্সিল তৈরি করেছিস সেই কোভিড থেকে, আমি হয়তো তার পরপরই একসাথে তোদের সাথে জয়েন করেছি বিবিসি, তা আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি এটা। আজকে বহু নন বেঙ্গলি, আমি কোনো জাতকে আলাদা করে বলছি না, নন বেঙ্গলি পার্টিকুলারলি বাংলা বাদ দিয়ে লোক বাংলায় বসে ব্যবসা করছে এবং ভালোভাবে তাদের রুজি রুটি চালাচ্ছে। ভেরি ভেরি বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হু আর নন বেঙ্গলি। আমি শ্রদ্ধা করি দীপঙ্কর চ্যাটার্জি, রুদ্র চ্যাটার্জিকে, যে একটা একমাত্র বাঙালি প্রতিষ্ঠান, সবচেয়ে একা বাঙালি বড় লোক, যে ওই লক্ষ্মী গ্রুপ, মানে এখান থেকেই তো আমি অর্পণকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি, ওর বাবাকে, ওর কাকাকে শ্রদ্ধা করি। তার কারণ কি, আজকে সমিতদা এরা তো বাংলায় ব্যবসা করছে, এরা তো বাংলায় করে খাচ্ছে। তাহলে এই বলাটা, এই রেটরিকটাই পাল্টানো, যে এই ন্যারেটিভটা যে বাংলায় হয় না, কলকাতায় হয় না, বাংলায় আমরা শুনবো না একদম। এবং এটা তোরও বন্ধু বান্ধবরা যদি থাকে তারা এরকম বলে, তারা বন্ধ করা এসব বলা। মনের জোরে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। এটাই তো পরিবার। এবং বাংলা, আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট স্টিল কিপস আস অ্যালাইভ ইন টার্মস অফ ডুইং বিজনেস অ্যাজ ওয়েল। কিন্তু একদম অনলি থিং উই হ্যাভ লার্ন, মানে বেস্ট থিং তোমার থেকে যেটা শিখেছি, ঝগড়া হলে বাসি করো না, যা ঝগড়া আজকের গল্প শেষ করো, সেটা টেনে যায়। হ্যাঁ, আর মনের ভেতরে একটা এটা কিছু রয়ে যায় না, রয়ে যায়, কিন্তু ওটা মিটিয়ে দিলে তাহলে আর কিছু অসুবিধা নেই। আগামী দিনে আমাদের আবার নতুন সকাল হলো, আগামী দিনে আমরা সাকসেসফুল হবো তো, মানে নিশ্চয়ই হবো, এগোতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমার এর মধ্যেখানে একটা আশীর্বাদ বলিনি, তুই ওকে কাকু বলছিস, না না না, ও আমায় শুভদা বলছে, আর মানিমা অ্যাকচুয়ালি দিদু বলতো, হয়ে গেছে মানিমা এখানে। এবার ওর ফলটা আমি ধরে নিচ্ছি পডকাস্টের মধ্যে, ও কিন্তু দিদু বলতো, বলে দিল মানিমা। হ্যাঁ, আমি ওখান থেকে মাঝখানে কি, আমি তো প্রথমে ভাইয়া, ঠিক আছে, আমি টোটালি কনফিউজ, একটু ভেবে নি, খেতে খেতে আপনারাও ভেবে নিন একটুখানি, কলকাতা কিরম ভাবে আগামী দিনে রেলেভেন্ট করবো আমরা। এবং তারপরে দেখা হচ্ছে পরের এপিসোডে। দিস ইজ মেঘদূত রয় চৌধুরী সাইনিং অফ উইথ দিস ওয়ান্ডারফুল বেঙ্গল জুয়েলারি ফ্যামিলি অফ দ্য রয়েস। Take care. I'll see you for the next episode. Thank you. ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ভালো থেকো সবাই। এই তো।